এদিকে আবারও উত্তাল হতে যাচ্ছে সারা দেশ। ক্ষমতা নিচ্ছে সেনাপ্রধান, জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করেছে ডক্টর ইউনূস। আবারও রণক্ষেত্রের রূপ নিতে যাচ্ছে সারা দেশের বিভিন্ন স্থান। রোনের লেভেল মানে কি, যে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে, এটা তো আমি বলবো যে জনগণ তো এটা চাচ্ছে। এটা যদি 8 তারিখে বা 5 তারিখে সেনাবাহিনী দখল। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। টাইটেল এবং শিরোনাম দেখে আপনারা অবশ্যই অবাক হয়েছেন যে কি ঘটতে যাচ্ছে আবারও। হ্যাঁ, বাংলাদেশে আবারও কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে ডক্টর ইউনূসের একমাত্র জুলাই ঘোষণাপত্র পাঠ নিয়ে। এবার সারা দেশের মানুষ একযোগে রাজপথে নেমে আসতেছে। পাশাপাশি সেনাবাহিনী ক্ষমতা নেবে এবং তারা ক্ষমতা সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য ঢাকা ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে। দর্শক, কথা নয়, চলুন আমরা একটি প্রতিবেদন দেখে আসি। আশা করি আপনারা সেই প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারবেন। তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের কাছে সংবাদটি ছড়িয়ে দিবেন। দর্শক চলুন এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় ব্রেকিং এবং সবথেকে বড় ডক্টর ইউনূসের কপাল পোড়া সংবাদ শুনে আসি। আশা করি সঙ্গেই থাকবেন। রোনের লেভেল মানে কি, যে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে, এটা তো আমি বলবো যে জনগণ তো এটা চাচ্ছে। এটা যদি 8 তারিখে বা 5 তারিখে সেনাবাহিনী দখল করতো, জনগণ কি খুব একটা অখুশি হইতো? এখন যদি এই প্রেক্ষাপটে গ্রহণ করে, আপনি দেখবেন যে কালকে মিছিল হইতেছে তার পক্ষে। তো ষড়যন্ত্রকারীরা সাময়িকভাবে বিজয় লাভ করতে পারে, দীর্ঘস্থায়ী ভাবে তারা থাকতে পারে না। মির্জাপুর উনি ঋণগ্রস্ত করতে চান সমগ্র জাতিকেই, আর আমরা চাই ঋণ মুক্ত করতে সমস্ত জাতিকে, সমস্ত মানুষকে। এখানে হলো পার্থক্য। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে অভ্যুত্থানের 1 বছর পূর্তি, বর্ষপূর্তি উপলক্ষে সরকারের পক্ষ থেকে নানান ধরনের আয়োজন করা হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই দিনটি পালিত হচ্ছে। কিন্তু এক বছরে গণমানুষের ভাগ্যের কতটা পরিবর্তন হলো, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কতটা সংরক্ষিত হলো, আমরা কতটা এগোলাম অথবা পেছালাম, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, সিনিয়র আইনজীবী, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট জেডাই খান পান্না। অ্যাডভোকেট জেডাই খান পান্না, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই আপনার প্রতি প্রথমেই সশ্রদ্ধ সালাম। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনাকে এখনো আমরা পাচ্ছি কথা বলার জন্য। আপনার কাছে প্রথমেই যেটি জানতে চাই, 2024-এর 5 আগস্ট থেকে 2025-এর 5 আগস্ট আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মূলত একটা কেয়ারটেকার গভর্নমেন্টের মূল দায়িত্ব হলো নির্বাচন দেয়া, এবং বিগত সরকারের যেটা মেইন ত্রুটি আমি বলবো সেটা হলো যে নির্বাচনটা ফেয়ার না হওয়া এবং মানুষের ভোটাধিকার হরণ করা। অপরাধ যদি কিছু হয়ে থাকে, ওই দুর্নীতি ফুর্নীতি ওগুলো না। দুর্নীতি সব গভর্নমেন্টের বেলায় কম বেশি হয়, সব দেশেই আছে এটা। এবং উন্নয়ন যেটা দীর্ঘমেয়াদে না থাকলে পরে হয় না। লি কুয়াং সিঙ্গাপুরের দীর্ঘমেয়াদী না থাকলে পরে হয় না, যদিও সেই লি কুয়াং এর আবার পরবর্তীতে ট্রায়াল হয়েছে, জেল হয়েছে, এইসব হয়েছে, বিভিন্ন দেশে হয়। চীনেরও যে আজকে উত্থান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দেয়া, এটাও কিন্তু দীর্ঘকাল ধরে তারা ক্ষমতায় আছে এবং চলছে সেই কারণে। তো আমি যেটা বলবো যে আমাদের আকাঙ্ক্ষা ছিল, আমি তো একজন, প্রথমত ছিল এটা একটা মুক্তিযোদ্ধার কোটা হবে কি হবে না সেই কোটা বিরোধী। আমি আগাগোড়াই কোটা বিরোধী ছিলাম, সার্টিফিকেট প্রথারও বিরোধী ছিলাম, যে কারণে এদের এটা অংশগ্রহণ করলাম। পরে দেখলাম যে এরা 5 তারিখের পর হয়ে গেল বৈষম্য বিরোধী। বৈষম্য বিরোধী হইতে পারে একমাত্র কমিউনিস্টরা, যারা বাম রাজনীতিতে বিশ্বাস করেন তারা বৈষম্য বিরোধী হইতে পারেন। আর এরা বৈষম্য বিরোধীর কথা বললে দেখা গেছে তাদের বেলা কোটা, তাদের বেলা বিনা পয়সায় চিকিৎসা, তাদের বেলা ভাতা, এগুলো। তাহলে কোটার, মুক্তিযোদ্ধাদের কোটা তার অপরাধটা কি ছিল, তাই না? এবং আমার কাছে যেটা মনে হয় সেটা হলে এখন এই গভর্নমেন্টের বেলা পপুলারিটি কি তারা জাজ করে দেখতে পারে, যে কতটুকু পপুলারিটি সেই 24-এ কি ছিল আর এখন কোথায় আছে। একমাত্র উপায় হয়েছে নির্বাচনের তারিখ ঘোষণা করা। আর যদি না করে থাকে, আমি বলবো যে তাইলে নিজের পায় না, কপালে কুড়াল মারতেছে।
কপালে কুড়াল মারছে। কিন্তু আমি যদি একটি প্রশ্ন আপনাকে করি যে সবাই নির্বাচনের দাবি করছে এবং নির্বাচন ছাড়া কোনো গত্যন্তর নেই, কিন্তু এরই মধ্যে মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরপেক্ষতা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে। শুধু প্রশ্ন নয়, আমরা তো সবকিছু দৃশ্যমান দেখছি। বিশেষ একটি রাজনৈতিক দলের প্রতি তার যে সফট কর্নার, তার নানান ধরনের সহযোগিতা, রাষ্ট্রীয় প্রোটোকলে সেই দলটি এনসিপি সরাসরি বললে সব ধরনের কার্যক্রম পরিচালনা করছে, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড। এই অবস্থায় এসে তার অধীনে নির্বাচন হলে সেটিও বা কতখানি নিরপেক্ষ হবে? জনগণের, আমি একটা কথা বলি, 70-এর নির্বাচন যদি নিরপেক্ষ হয়, 2001 সালের নির্বাচন যদি নিরপেক্ষ হয়, 96 সালের নির্বাচন যদি নিরপেক্ষ হয়, জনগণের জোয়ারের সামনে নিরপেক্ষ হতে বাধ্য। আর যদি না হয়, না হলে অনিরপেক্ষ পরে নির্বাচন? পরবর্তীতে সেটার ভোগান্তি হবে। কিন্তু সেই এবং সুযোগটিও বা কেন? টেক ইট এস গ্যারান্টি সো লং বিএনপি ফিল্ডে থাকবে, নির্বাচনের ফিল্ডে। কারণ ওই একদিনে আন্দোলন হয় না। অনেকে মনে করে যে 16 ডিসেম্বরই বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। নট এট অল। এ শুরু হয়েছে 48 থেকে। 48 থেকে শুরু হয়ে সেটা সংগ্রাম হইতে 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 26শে মার্চ, 26শে মার্চ থেকে সশস্ত্র সংগ্রাম, এবং সেইখান থেকে 16ই ডিসেম্বর এসে বিজয় আমরা পেলাম। এই তো তেমনি 17 বছরের বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের যে সংগ্রাম, তার রেজাল্ট ছিল কিন্তু এই 5ই নভেম্বর, 5ই আগস্ট। এটা মাথায় রাখতে হবে। 5ই আগস্ট কে সামনে আসছে, কে পেছনে গেছে, দ্যাটস নট দ্য কোশ্চেন। অর্গানাইজেশন হিসাবে আপনি বিএনপি কে ইগনোর করতে পারেন না। নিশ্চয়ই আর না, নিশ্চয়ই না। কমিউনিটার যারা মেটিকুলাসলি প্ল্যান করছে, বা অন্য দলের ভিতরে, ছাত্রলীগের ভিতর ঢুকে শিবির ঢুকে গেছে, অমুক জায়গায় ঢুকে গেছে, ছাত্ররা ঢুকে গেছে, এগুলো হলো ষড়যন্ত্রকারী। তো ষড়যন্ত্রকারীরা সাময়িকভাবে বিজয় লাভ করতে পারে, দীর্ঘস্থায়ী ভাবে তারা থাকতে পারে না। মির্জাপুর, টিপু সুলতানি। যদি তাই হয়, ষড়যন্ত্র থেকে থাকে, এটা তো আর স্বাভাবিক কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়। খুব স্বাভাবিক, যে দৃষ্টিতে আমরা দেখি না কেন। আমি এবং একটু স্বাভাবিক। কথা বলি, একটু কথা জি, বলি। জি, জি। ডক্টর ইউনূস আসার পরে উনি বললেন যে তাকে অ্যাপয়েন্টমেন্ট করছে ছাত্ররা, হুম, জনগণের হুম। কথা কিন্তু বলে নাই, না। তাই না? জি। মাহমুদুর রহমান মান্না যথার্থই বলছেন যে 69, 62, 48, 62, 54 এবং 69, 71 কখনোই ছাত্ররা কিন্তু মন্ত্রিসভায় দাবি করেননি, হুম, হুম। পার্লামেন্টে যাওয়ার দাবি করেননি, চিন্তাই করেননি। কিন্তু ওনারা চিন্তা করে ফেলছেন। যেহেতু অস্বাভাবিক একটা সরকার এবং এর পেছনে ম্যাটিকুলাস ডিজাইন ছিল, এখন এসে সবার মুখ থেকে একেবারে চরম সত্যগুলো যেভাবেই হোক বের হচ্ছে, ষড়যন্ত্রটা কোথায় ছিল, প্ল্যানিংটা কোথায় ছিল, তাহলে নির্বাচনটা আমরা আশা করছি কিভাবে? আমি আশা অস্বাভাবিক করছি সরকার। জনগণের মতামত এবং জনগণের চিন্তার উপর আস্থা রেখে। কিন্তু সেই জনগণ ইজ জনগণকে দ্য ডিসাইডিং ফ্যাক্টর। জি, জনগণের স্বাভাবিক। সিদ্ধান্ত কিন্তু ভুল হয় না, ঐতিহাসিকভাবে জনগণের। সত্য। জি। এটা আমরা শুনি, আপনাদের মতন বিজ্ঞজনরা বলেন। কিন্তু আমি যদি খুব স্পর্শকাতর একটি প্রশ্ন করি, 2024-এর এই আন্দোলনের প্রতি আমরা অনেকেই সমর্থন দিয়েছিলাম। সিনিয়র সিটিজেন হিসেবে আপনিও সমর্থন দিয়েছিলেন। ইভেন এই সরকারের যারা উপদেষ্টা পরিষদে ছিল ছাত্রদের মধ্যে, বা উপদেষ্টা পরিষদের বাইরে, এই যে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, তাদের 6 জনকে যখন ডিবি কার্যালয়ে আটক করা হয়েছিল, আপনি প্রথম প্রতিবাদ জানিয়েছিলেন, রাজপথে নেমেছিলেন, এবং শেখ হাসিনা সরকারের পতনটা আরো অনেকের মতো আপনিও চেয়েছিলেন। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নানান ধরনের যে উদ্যোগ, বিতর্কিত কর্মকাণ্ড, এই জায়গা থেকে কি মনে হয় যে শেখ হাসিনার পতনটা অনিবার্য ছিল? এটা অনেকেই বলেন। কিন্তু শেখ হাসিনা পতন ঘটাতে গিয়ে আমরা আসলে কি করলাম? এরকম কোন প্রশ্ন কি আপনার মধ্যে জাগে? শুনেন, এটা তারও ভুল ছিল, আমাদেরও ভুল ছিল, কিন্তু জনগণের যে সিদ্ধান্ত সেটাই ভুল ছিল না। জি। জনগণ কেন রাস্তায় নামলো?
রাইট। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আলোচক সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সাহেব এবং জেডাই খান পান্না। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনারা শুনছিলেন এবং দেখছিলেন যে সেনাপ্রধান ক্ষমতা কিভাবে নেবে এবং সারা দেশের মানুষ ডক্টর ইউনূসের বিরুদ্ধে কিভাবে রাস্তায় নামবে। রীতিমতো ডক্টর ইউনূস কিন্তু বিপদে পড়ে গেছেন। দর্শক, কথা বলাবো না, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য নিউজের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন।